ঘোষণা দিয়েছে সৌদি আরব যে তারা প্রয়োজনে আমেরিকা এবং ইসরায়েলের সঙ্গে একত্রে মানে একসঙ্গে হয়ে যাবে, একত্রে ইরানের হামলা মোকাবেলা করবে। আমি মনে করি এই যুদ্ধটা আসলে এটা একটা অজুহাত। তাদের যে ইরান কখনো দাবি করে না যে তাদের কাছে পারমাণবিক অস্ত্র আছে বা পারমাণবিক অস্ত্র তারা তৈরি করে, যে ইউরেনিয়ামের কথা বলা হয়, এখানে একটা দেশের রেজিম চেঞ্জ হওয়ার সাথে সাথে অন্যদের শাসকদের বুকে কাঁপুনি ধরে, এই কারণে যে তাদের দেশে কতটুকু গণতন্ত্র আছে, তারা তাদের দেশের নাগরিকদের কতটুকু স্বাধীনতা দিচ্ছে। ইরানের শাসক তাদের আভ্যন্তরীণ রাজনৈতিক সমস্যা সমাধান করতে ব্যর্থ হওয়ার কারণে ইরানের যে লবিস্ট ফার্মগুলো আছে এবং লক্ষ লক্ষ বিদেশি যারা থাকে, তারা আমেরিকার শাসককে বোঝাতে সক্ষম হয়েছে যুদ্ধের সময় পরিস্থিতি, মানুষের ডিমান্ড বাড়ে, আরো কেনাকাটা, এটা একটা বিষয় আছে। আবার যুদ্ধের পরিধি বা বিস্তৃতি বা ক্ষতি প্রকৃতিগুলো কেমন সেটার উপর নির্ভর করে যে মানুষের আয় ইনকাম গুলো কেমন হবে, কর্মসংস্থান থাকবে কিনা। তারা গত বছর জুন মাসে যে আঘাত 12 দিনের যে যুদ্ধ হলো, সে যুদ্ধই তো কাটিয়ে উঠতে পারে না ইরান। আমি আমেরিকার একরকম অর্থনৈতিক কাঠামো ব্যবস্থা বাস্তবতা আছে, কিন্তু ইরানের জিনিসটা চিন্তা করুন তারা কতটুকু টিকবে। ইরান আক্রমণ করেছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল। এ বিষয়ে সর্বশেষ পরিস্থিতি থেকে শুরু করে এই যে আক্রমণ বা যুদ্ধ মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়তে যাচ্ছে, তা ছড়িয়ে পড়লে বাংলাদেশের কি হতে পারে, বাংলাদেশ কিভাবে এফেক্ট হতে পারে, সে বিষয় নিয়ে আমি কথা বলতে চাইছি মঞ্জুরে খোদা তরিকের সঙ্গে, যিনি আসলে নজর রাখছিলেন এই আন্তর্জাতিক পরিস্থিতি বা যুদ্ধ পরিস্থিতির উপর। মঞ্জুরে খোদা তরিক, আপনাকে স্বাগত আমার আজকের আয়োজনে। সর্বশেষ আপনার কাছে কি তথ্য আছে এই ইরান আক্রমণে? আমি মাঝখান থেকে শুরু করে ধন্যবাদ আপনাকে মাসুদ আপা এবং আপনার দর্শক শ্রোতাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, যারা এখন শুনছেন পরে শুনবেন, সকলের জন্য শুভেচ্ছা। একটা ভিন্ন প্রেক্ষাপটে ভিন্ন পরিস্থিতিতে, একটা বিশ্ব উত্তেজনাকর পরিস্থিতিতে আমরা কথাগুলো বলছি। আমাদের মন স্বাভাবিকভাবে খুব ভারাক্রান্ত থাকবার কথা। আমরা চাই না যে বিশ্ব একটা অস্থিতিশীল পরিস্থিতির, একটা নৈরাজ্যকর পরিস্থিতিতে যাক, কিন্তু সেটা আমাদের চাওয়া পাওয়ার বিষয় না, একটা ইচ্ছে নিরপেক্ষ বিষয়, পরিস্থিতিটা সেদিকে যায়। আপনি যেটা বললেন যে সর্বশেষ পরিস্থিতি কি, আসলে সকাল থেকে নজর রাখছিলাম। সর্বশেষ পরিস্থিতি হচ্ছে যে ইসরায়েল এবং আমেরিকা যে হামলাটা চালালো 28 তারিখ সকালকে ভোরের দিকে, সে আক্রমণ চালা তারা কিছু জায়গা বেছে নিয়েছে, তারা 20টা প্রদেশেই ভাগ করে নিয়েছে এবং তাদের প্রধান যে টার্গেট গুলো ছিল যে ইরানের সর্বোচ্চ নেতা, একটা হচ্ছে রাজনৈতিক কর্তৃপক্ষ খামেনি এবং প্রশাসনিক এবং যারা হচ্ছে নিউক্লিয়ার উইপেনের সাথে যুক্ত সেই কর্তৃপক্ষকে তারা বেছে নিয়েছিল এবং সেই জায়গাগুলো যারা থাকে এই সময় লিডারশিপ, তাদের উপর প্রথম হামলা এবং আক্রমণটা করেছে। আমি ভিডিওতে দেখলাম যে খামেনির যে বাসভবন, সেই বাসভবনের একটা অংশ সম্পূর্ণ ধসে গেছে এবং আমরা এটা জানার পর জানলাম যে আইআরজিসির যিনি প্রধান, প্রশাসনিক প্রধান, পদাতিকের প্রধান, এবং আমরা দেখলাম যে পররাষ্ট্রমন্ত্রী যিনি আছেন তিনিও মারা গেছেন এবং আরেকজন সামরিক কর্মকর্তা, শীর্ষ সামরিক কর্মকর্তা, 3 জন গুরুত্বপূর্ণ মানুষ মারা গেছেন। কিন্তু ইসরায়েলের পক্ষ থেকে প্রথম থেকে দাবি করা হয়েছিল যে আয়াতুল্লাহ আলী খামেনি তিনিও নিহত হয়েছেন, কিন্তু সেটার কোনো নির্ভরযোগ্য সূত্র, যেমন আমি যখন এই আমেরিকার ইরানের পররাষ্ট্রমন্ত্রী মারা গেছেন, হচ্ছে আরেকজন যিনি মন্ত্রী আব্বাসি, তিনি বলছিলেন যে না, আসলে খামেনি মারা যান, তিনি একটা নিরাপদ স্থানে আছেন এবং তিনি সুস্থ আছেন, এইটুক পর্যন্ত, কিন্তু তার চেয়ে বাড়তি কোনো কিছু তথ্য উনি দিতে পারেন। এর মধ্যে যখন দেখলাম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সোশ্যাল ট্রুথে পরিষ্কারভাবে বলেছেন যে আয়াতুল্লাহ খামেনি মারা গেছেন এবং মারা যাওয়ার সাথে উনি কিছু বলেছেন যে পৃথিবীর মধ্যে সবচেয়ে ঘৃণিত এবং ধিক্কৃত একটি ব্যক্তি স্বৈর শাসককে নিহত হয়েছে, মৃত্যুবরণ করেছে এবং সে ইরানের জনগণকে আহ্বান জানিয়েছে আপনাদের এখন ক্ষমতা দখল করার সময়, আপনারা এখন ক্ষমতা দখল করবেন, রাস্তায় নেমে এসেন, এটাকে সেলিব্রেট করুন। এটা হচ্ছে সর্বশেষ পরিস্থিতির কথা আমরা জানি। ধরুন এই যে মানে খামেনি নিহত হয়েছেন, যুদ্ধে তো আসলে নানা পক্ষ, এই প্রতিপক্ষ সবসময় প্রোপাগান্ডা বলেই থাকে। রয়টার্স কনফার্ম করেছে, তারপরে সাধারণত ইসরায়েল টাইমস একটা মানে পত্রিকা, যিনি মানে যা কখনো মানে মিথ্যা সংবাদ দেয় না বলে আমরা জানি, সেটিও কনফার্ম করেছে। এর ফলে ইরানের মানে কি হতে পারে, আপনার কি ধারণা, যদি ধরেন নিহত হয়ে থাকেন? এখানে স্বাভাবিকভাবে জানা যায় যে খামেনি যখন মারা যাবে, এরকম একটা যুদ্ধ পরিস্থিতি যখন বিরাজ করছিল, খামেনিও তার সাকসেসর হিসাবে
ওনার সন্তান মুস্তফা খামেনিকে এবং আরো কয়েকটা স্তরে উনি প্রশাসনিক কাঠামোগুলোকে ভাগ করে দিয়েছেন, বিন্যাস করেছেন। যেমন আইআরজিসি, সামরিক, বেসামরিক, রাজনৈতিক, সেটা হচ্ছে তাদের দিকে। আমরা মার্কিন প্রশাসকের পক্ষ থেকে যেটা জানি যে তারা যখন মনে হচ্ছে খামেনিকে উৎখাত করা হবে, তাদের একটা প্রধান পয়েন্ট ছিল খামেনি রেজিমের পতন, খামেনিকে উৎখাত। অন্যান্য চুক্তি যেগুলো আমরা 5টা পয়েন্টের কথা জানি, কিন্তু এটাই হচ্ছে প্রধান পয়েন্ট। আসলে ওই জায়গাগুলো বোঝাপড়া হয় না এই জায়গাটাকে অমীমাংসিত রেখে, যে কারণে তারা মনে করছে এর পতন হবে। এখানে আমরা জানি যে মিউনিকে অবস্থানরত রেজা শাহ পাহলেবির যে সন্তান রেজা শাহ সেখানে আছেন, তিনি আসলে এই আন্দোলনটাকে বিভিন্ন দেশে বিদেশে নেতৃত্বগুলো দিচ্ছেন। উনিও একটা বক্তব্য রেখেছেন এবং তিনিও খামেনি রেজিমের পতন চেয়েছেন। সাধারণভাবে ধারণা করা হয় যে আইআরজিসির পক্ষ থেকে এখন কর্তৃত্ব বা নেতৃত্ব নেবে কিনা, এটা হচ্ছে একটা বিষয়। আইআরজিসি যদি সেই সামরিক অবস্থান বা প্রশাসনিক সক্ষমতা থাকে, তারা ক্ষমতা নিতে পারেন। এই ক্ষমতা এখন আমেরিকার সাথে কোনো বা পাশ্চাত্য শক্তির সাথে যোগ সাজস থাকবে কিনা সেটা একটা প্রশ্ন। সেটা যদি তাদের মতো আনুগত্য প্রকাশ না করে, যেমন আমরা দেখলাম যে মাদুরোকে যখন তুলে নিয়ে গেল ভেনেজুয়েলা থেকে, দেখলো মাদুরের যে সাকসেসর দেলসি রদ্রিগেজ, তিনি আমেরিকার সাথে সহযোগিতা করছেন এবং তাদের কথা মতো তোরা কাজ করছেন। তাদের বক্তব্য হচ্ছে যে না, আমরা সিরিয়া হতে চাই না, একটা কৌশলগত কারণে তাদের সাথে আমরা একটা বোঝাপড়া করতে চাই। এখন ইরানের ক্ষেত্রে হচ্ছে ভিন্ন, যে ওইখানে বিরোধী দলের মতো, যেমন আমরা যে মাদাচো বা আরো প্রধান প্রধান বিরোধী দলগুলো আছে, ইরানে সেরকম কোনো প্রধান বিরোধী দল নাই। এখানে আন্দোলন হচ্ছে, আন্দোলনের বিভিন্ন পক্ষ আছে, বামপন্থী আছে, মধ্যপন্থী, কিন্তু সংগঠিত কোনো শক্তি নাই, তারা নিষিদ্ধ। এখন এই পরিস্থিতিতে যেমন মনে করা হচ্ছে যদি এই পরিস্থিতি হয়, রেজা শাহ পাহলেভি সেখানে আসবেন, তার নেতৃত্বে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হতে পারে। যেমন ইরান তো কোনো একটা জাতি না, সেটা যদি হয় শিয়া সুন্নির একটা যৌথ মন্ত্রণালয় সরকার হতে পারে। সেক্ষেত্রে একটা দীর্ঘদিনের যে একটা দ্বন্দ্ব শিয়া এবং সুন্নির মধ্যে, সেই দ্বন্দ্বটা আপাতত কমে যাবে, কারণ রাজার সময় সেরকম দ্বন্দ্বটা ওইভাবে ছিল না, যেটা রাজনৈতিক কারণে ছিল। সেটা যদি হয়, সেখানে সকল পক্ষকে নিয়ে একটা অন্তর্বর্তী সরকার গঠন করে তারা হয়তো বলা হচ্ছে যে একটা ডেমোক্রেটিক রেজিম ওখানে মানে শুরু হতে পারে, বা শাসন ব্যবস্থা ওখানে শুরু হতে পারে, মানে। এবং সেক্ষেত্রে কি আপনার কি মনে হয় যুদ্ধ রাতারাতি বন্ধ হয়ে যাবে? এখন তো সে যুদ্ধ রাতারাতি বন্ধ হবে কিনা সেটা জানি না। যুদ্ধ যদি দীর্ঘ হয়, সমীকরণগুলো বিভিন্ন হতে পারে, কিন্তু এটা তো কেবল আজকে একদিনের ঘটনা, 24 ঘন্টা পার হয় না জিনিসটা হলো। এখন যুদ্ধ, এখন যে পদাতিক বাহিনী, মানে আমরা বলছি ল্যান্ড ফোর্স যুদ্ধটা করছে না, সেটা একটা একরকম সমীকরণ। তা আকাশ থেকে তারা প্রযুক্তিগত ভাবে একটা সাইবার অ্যাটাক করছে। তারা যখন অ্যাটাকটা করলো, তারা দুই ভাবে অ্যাটাক করছে, সামরিক স্থাপনায় আঘাত করেছে মিসাইল ক্ষেপণাস্ত্র দিয়ে, প্লেন আক্রমণ দিয়ে, আর একটা হচ্ছে তারা সাইবার অ্যাটাকও করেছে, যাতে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, এই প্রতিরক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা যায়, যাতে তারা বিশ্বের সাথে বা প্রযুক্তিক সহযোগিতা না পেতে পারে তাদেরকে আক্রমণ করার জন্য। এইটা এখন এইটা অবগত আছেন যে কাতারে অবস্থিত যে $2 বিলিয়ন ব্যয়ে যে একটা রেডার নির্মাণ করা হয়েছিল, খুবই শক্তিশালী, এবং আমেরিকান বেস সেটা ব্যবহার করত, সেটাকে ধ্বংস করে দিয়েছে বলে ইরান দাবি করছে। আপনি কি অবগত আছেন এটা? সেটা তারা শুধু কাতারে না, বেশ কয়েকটি দেশের উপর হামলাটা করেছে। যেমন আপনি যখন প্রথমে একটা আলোচনার ক্ষেত্রে বলছিলেন যে মধ্যপ্রাচ্যের যুদ্ধের সমীকরণটা এখন কেমন হবে, আমি প্রশ্নটা করতাম, আমি তাহলে প্রশ্নটা করি, তারপর আপনি উত্তর দেন। আসলে দেখুন, মানে আমরা দেখলাম যে আমেরিকা তো অনেক দূরে, ওখান থেকে মানে আমেরিকা মধ্যপ্রাচ্যকে বেস বানিয়ে, বিভিন্ন দেশে বেস বানিয়ে, বাহরাইন, কাতার, ওমান, এই সব জায়গাগুলোতে মানে বেস বানিয়ে তারা এই যুদ্ধটা পরিচালনা করছে এবং এই আক্রমণটা পরিচালনা করছে। ফলে ইরান কি করছে, আপনি যে কথা বললেন যে তারা সামরিক স্থাপনাগুলোতে বা যেখানে বেস রয়েছে সেখানে মানে আক্রমণ করেছে। দুবাইতে তো নেই, দুবাইতেও কিন্তু আক্রমণ মানে হয়েছে, মানে মিসাইল হামলা হয়েছে। আপনার কি মনে হয় এতে এই মধ্যপ্রাচ্যের দেশগুলো, ঘোষণা দিয়েছে সৌদি আরব যে তারা প্রয়োজনে আমেরিকা এবং ইসরায়েলের সঙ্গে একত্রে মানে একসঙ্গে হয়ে যাবে, একত্রে ইরানের হামলা মোকাবেলা করবে, কি হতে পারে মধ্যপ্রাচ্যে? এটা একটা মোটামুটি একটু বড়ই আলোচনা, কয়েকটা পয়েন্টে বলা যেতে পারে। অলিখিতভাবে মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে একটা চুক্তি ছিল, অলিখিত চুক্তি আমি বলছি, একটা বোঝাপড়া ছিল এই যে ইসরায়েলের প্রশ্নে তারা কখনো
একসাথে থাকবে। ইসরায়েলের প্রশ্ন, ইসরায়েল যদি কখনো আঘাত করে, আক্রমণের হয়, সকল দেশ একটা জায়গা থাকবে। ইসরায়েলের পক্ষে কোনোভাবেই যাবে না, ইসরায়েলের স্বার্থের পক্ষে। কিন্তু এবারের ঘটনা হচ্ছে ভিন্ন। ভিন্ন এই কারণে, যখন আমরা দেখলাম কিছুদিন আগে, 2 বছর আগে, চীনের মধ্যস্থতা ইরানের সাথে সৌদি আরবের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হলো, কিন্তু এই ঘটনার মধ্যে দিয়ে কিন্তু সম্পর্কটা নষ্ট হয়ে গেল অনেক আগেই। এটা হলো একটা দিক। এখন এইরকম যখন আপনি বললেন যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যেহেতু মার্কিন সামরিক ঘাঁটিগুলো আছে, সেই মার্কিন সামরিক ঘাঁটি স্বাভাবিকভাবে ইরান তার প্রতিশোধ নিতে, তাদের আত্মরক্ষা বা তাদের আক্রমণের জন্য তারা সেই ঘাঁটিগুলোতে আক্রমণ করে। সেই ঘাঁটিগুলোতে আক্রমণ করতে যায় কিন্তু বেসামরিক জায়গাতেও তারা হামলা এবং আক্রমণ করেছে এবং তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং এই দেশগুলো প্রত্যেকটা, যেমন সৌদি আরব, কাতার, দুবাই, বাহরাইন, জর্ডান, প্রত্যেকটা দেশের শাসক কিন্তু, ওমান, তারা প্রত্যেকটা দেশের শাসক কিন্তু তীব্র সমালোচনা করছে ইরানের শাসকের, মার্কিন শাসকের না। এবং তারা বলছে যে ইরান আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে আমাদের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব লঙ্ঘন করে আক্রমণটা করছে। তারা সেটা করেন এবং তাদেরকে এইটা জবাব দিতে হবে। এবং ইরান যদি এটা করতে থাকে তাহলে তাদেরকে ভাবতে হবে তারা আসলে কি করবে, তারা পাল্টা আক্রমণ করবে কিনা। এবং সেটা যদি হয়, পাল্টা আক্রমণের সুযোগটা হতে পারে, তাহলে এই সমীকরণ দেখা যায় আমরা যেটা দেখছি যে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র যে হামলাটা করছে, এর সাথে তাদের আত্মরক্ষার জন্য তারা ইরানে আক্রমণ করতে পারে। কারণটা হচ্ছে এখানে ভেতরে আর একটা বিষয় আছে, ইরানের সামরিক সক্ষমতাগুলো মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোর জন্য মাথা ব্যথার কারণ ছিল, যে তারাও চায় নাই যে তাদেরকে অতিক্রম করে ইরানের সেই সামরিক সক্ষমতাগুলো তৈরি হয়। সৌদি আরব, ইরান, ওমান, জর্ডানের দেশগুলো চায় না। এটা হলো একটা। কিন্তু তারা তাদের মধ্যে সেই কূটনৈতিক সক্ষতা, সমঝোতা গড়ে তুলতে পারে নাই। তার একটা বড় কারণ হচ্ছে যে বিগত কয়েক বছর ধরে, বিশেষ করে গত বছরের শেষের দিকে বৃহৎ একটা স্বতঃস্ফূর্ত একটা আন্দোলন, বিক্ষোভ দানা বাঁধলো এবং হাজার হাজার মানুষকে হত্যা করলো। সেই সময় কিন্তু সারা পৃথিবীতেই এই খামেনি রেজিম একটা বিতর্ক, একটা নিন্দা, একটা ঘৃণার জায়গা তৈরি করেছিল। এবং এখন সেই জিনিসগুলো হচ্ছে, যে কারণে যদি এই তো 80-র দশক থেকেই মানে তরিক 80-র দশক থেকেই কিন্তু ইরানের এই রেজিমকে পশ্চিমারা ডিনাউন্স করেছে। বিশেষ করে এই যে লাশ ঝুলিয়ে রাখা, মুক্ত চিন্তার মানুষদেরকে ঝুলিয়ে রাখা এবং নারী স্বাধীনতাকে খর্ব করা এবং ভয়াবহভাবে নারীকে অপ্রেসড করা এবং যে কোনো ভিন্ন মত দমন করা, এটা তো আসলে দীর্ঘদিন ধরে হয়েছে। গত বছর আমরা দেখেছি, বা 2025 আমরা দেখেছি, এটা ভয়াবহ আকার ধারণ করেছে। মানে হাজার হাজার মানুষ মারা গেছে এবং কেউ জানে না আসলে সংখ্যাটা কত। কিন্তু এটা কি মধ্যপ্রাচ্যকে কখনো ভাবিয়েছে আপনার মনে হয়, নাকি মধ্যপ্রাচ্যর বাকি দেশগুলো, মানে মুসলিম দেশগুলো যেগুলো আক্রান্ত হয়েছে এখন, কারণ তাদের ওখানে মার্কিন ঘাঁটি রয়েছে, মানে সেই কারণে তারা হয়তো এখন ইরানের বিপক্ষে যাবে? কারণ এ নিয়ে তো মুসলিম দেশগুলোর কোনো মাথা ব্যথা থাকার কথা নয়, কারণ তারাও তো একই রকম ইরানের শাসনের মতোই। আপনি ঠিকই বলেছেন। কারণটা হচ্ছে যে ইরানে আপনি ওখানে 23টা দেশ আছে টোটাল মধ্যপ্রাচ্যে। তার মধ্যে একটা দেশের কথা যদি বলি, অনেকে রাগ করবে কথাটা শুনে, ইসরায়েল ছাড়া কোনো দেশে গণতন্ত্র নাই, মানে সাংবিধানিক গণতন্ত্র বা আমরা যেটাকে বলি যে সাংবিধানিক গণতন্ত্র বা ইলেকশন সিস্টেম। সিরিয়া ছিল, সেটা ধ্বংস হয়ে গেছে। সিরিয়া ছিল সেটা। সিরিয়া বাদে অন্য কোনো রাজতন্ত্র বা মোল্লাতন্ত্র বা এরকম শাসন ব্যবস্থাগুলো হচ্ছে, সেগুলোর সাথে আসলে আমেরিকার কোনো বিরোধ নাই। কিন্তু সেটা হচ্ছে স্বার্থের বিষয়। এখন যে পরিস্থিতিটা হয়েছে যে ইরানের আভ্যন্তরীণ বিষয়ে অন্য দেশগুলো কেন মাথা ঘামায় নাই বা তার প্রতিবাদ করে না। যেমন এখন যেটা বলা হয় যে তুরস্ক একটা গুরুত্বপূর্ণ দেশ, তারা তাদের সামরিক সক্ষমতা আছে, তারা চুপচাপ আছে বা চুপচাপ রাখা হয়েছে। এখানে একটা দেশের রেজিম চেঞ্জ হওয়ার সাথে সাথে অন্যদের শাসকদের বুকে কাঁপুনি ধরে, এই কারণে যে তাদের দেশে কতটুকু গণতন্ত্র আছে, তারা তাদের দেশের নাগরিকদের কতটুকু স্বাধীনতা দিচ্ছে। যেখানে আরব বসন্তের সময় যে ঘটনাটা ঘটেছিল, যে ইরানের শাসকে এভাবে পরিবর্তন ঘটলে অন্যান্য আরব রাষ্ট্রগুলো ভীত হয়, সন্ত্রস্ত হয় যে তাদের দেশেও এরকম ঘটনা কখনো ঘটবে কিনা। এই প্রশ্নগুলো এখানে আছে, যে কারণে এই মুহূর্তে বলা মুশকিল যে আসলে কোন দিকে ঘটনাটাকে নিয়ে যাওয়া হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ এই সুযোগটা আসলে এমন একটা সময় আমেরিকার জন্য শাপে বর হয়েছে, যেটা হচ্ছে ইরানের ভেতর থেকে একটা বড় ধরনের প্রতিবাদ তৈরি হয়েছে, ইরানের জনগণের পক্ষে থেকে বিশেষ থেকে সমর্থিত হয়েছে। আপনি দেখবেন সারা পৃথিবীতে। আপনার নিশ্চয়ই মনে আছে তো রিক, যে আমরা এই বিষয়টি নিয়ে একটা মানে একটা আয়োজন করেছিলাম, আপনি সেখানে কথা বলেছিলেন এবং তখন কিন্তু আপনি এই আক্রমণের কথা বা এই প্রস্তুতির কথা বলেছিলেন। এবং আমরা দেখলাম প্রস্তুতি বলতে আলোচনা চলছিল, সুইজারল্যান্ডে আলোচনা চলছিল এবং ইউরোপ জুড়ে এই আলোচনাটা চলছিল এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে দুপক্ষের ভিতরে আলোচনা চলছিল। তখন এই আক্রমণটা হলো। আপনার কি মনে হয় এত তড়িঘড়ি কেন হলো? এটা তড়িঘড়ি, এটাই হচ্ছে উদ্দেশ্যমূলক। এই জন্য এটাকে নিরীহ কোনো বিষয় বলা।
আমি মনে করি যে ইরান এবং আমেরিকা বা ইসরায়েলের মধ্যে ছায়া যুদ্ধটা দশকের পর দশক ধরে চলছিল, একটা ছায়া যুদ্ধ কিন্তু চলছিল। ইরানের যেমন বিভিন্ন ফ্রন্ট আছে, প্রক্সি ওয়ার, যারা লেবাননের হিজবুল্লাহ, ইসরায়েলের হামাস, হুতি, তারা বিভিন্ন এই যুদ্ধগুলো আমেরিকার বিভিন্ন ফ্রন্টের বিরুদ্ধে তারা, এবং এই যে চুক্তিটা ছিল, আলোচনার যে একটা শর্ত ছিল, সেটা একটা প্রধান শর্ত ছিল যে ইরান তার প্রক্সি ফ্রন্টগুলোকে, তাদের সাথে সম্পর্ক চিরতরে নিষিদ্ধ করে বন্ধ করবে। যেমন হিজবুল্লাহর সাথে, হামাসের সাথে, হুতির সাথে এটা করবে না। আর একটা বড় সদস্য ছিল তাদের কাছে যে পারমাণবিক অস্ত্র যে মজুদ আছে সেগুলোকে তাদের কাছে হস্তান্তর করতে হবে, সেই প্রযুক্তিটা। আর একটা বিষয় ছিল হচ্ছে যে তারা তাদের শাসক রেজিম চেঞ্জের কথা কিন্তু কখনো আসে নাই, কিন্তু শর্তগুলো এমন ভাবে তারা বেঁধে দিয়েছে। 26 তারিখে তাদের মিটিং ছিল জেনেভায়, সেখানে তাদের পররাষ্ট্রমন্ত্রী উপস্থিত ছিলেন। সেখানে মার্কো রুবিও বা মিটিং শেষে কোনো চুক্তি হয় না, কিন্তু চুক্তি না হওয়ার পর আমেরিকার পক্ষ থেকে ইরানের পক্ষ থেকে বলা হলো যে না, আমাদের চুক্তি সফল হচ্ছে, আশা করি কোনো সমস্যা হবে না, আমাদের চুক্তি হয়ে যাবে। কিন্তু চুক্তিটা আসলে হয় না। কিন্তু আপনি খেয়াল করবেন, ফেব্রুয়ারির 19 তারিখে ট্রাম্প ঘোষণা করেছিলেন যে 10 দিনের মধ্যে ইরানকে সিদ্ধান্ত দিতে হবে, সিদ্ধান্ত যদি না হয় তাহলে সেদিনই, এই 10 দিনের মধ্যে সিদ্ধান্ত, যুদ্ধ হবে না, মীমাংসা হবে। কিন্তু সেই 10 দিন যাওয়ার একদিন আগে আমরা দেখুন 28 তারিখে সেই আক্রমণটা হলো। আপনি যে প্রশ্নটা করলেন যে আমরা জেনেভায় দেখলাম যে একটা ওমানের মধ্যস্থতা একটা বৈঠক হচ্ছিল, সেই বৈঠকে তারা একদিনও বা 2 দিনও রিভিউ করার সময় না দিয়েই তারা হুটহাট করে আক্রমণটা করলো। এখানে প্রশ্ন যে যখন ইরানের পক্ষ থেকে বলা হলো যে শর্তগুলো, তারা বললো যে এই শর্ত মানা সম্ভব না। আসলে যে শর্তগুলো দিয়েছিল, কোন একটা পুতুল সরকার ছাড়া, অনুগত সরকার ছাড়া এই শর্তগুলো কোন রাষ্ট্র, আত্মমর্যাদা বা স্বাধীন দেশের সরকারের পক্ষে মানা সম্ভব ছিল না, যে কারণে তারা মানেনি, এবং সেটা তারা জানতো যে তারা মানবে না। এতদিনের বিষয় আমার মনে হচ্ছে সাপ লুডু খেলা বা সাপ বেজি খেলার মতো বিষয়টা আমরা দেখছিলাম, এরকম সময় কাটানোর একটা বিষয়, কালক্ষেপণের একটা বিষয়। কালক্ষেপণের মধ্যে $1 বিলিয়ন যুদ্ধ প্রস্তুতি আমেরিকা, এই মধ্যপ্রাচ্যের দেশগুলো 2003 সালের পরে ইরাক আক্রমণের পরবর্তী সময়ে সবচেয়ে বৃহৎ প্রস্তুতি নিয়ে তারা এখানে নেমেছে। এখানে শুধু যুদ্ধের প্রস্তুতি না, আরো অনেক বিষয়ের প্রস্তুতি, সামরিক, অর্থনৈতিক, তেল, বাণিজ্য, ভবিষ্যৎ অর্থনীতি, যুদ্ধ কতদিন কন্টিনিউ করবে কিনা, এদের অভিঘাতগুলো কতদিন, কিভাবে বিস্তৃত হবে, এই জিনিসগুলো তাদের হিসাব নিকাশগুলো করতে হয়েছে। এবং আমি মনে করি এই যুদ্ধটা আসলে এটা একটা অজুহাত। তাদের যে ইরান কখনো দাবি করে না যে তাদের কাছে পারমাণবিক অস্ত্র আছে বা পারমাণবিক অস্ত্র তারা তৈরি করে, যে ইউরেনিয়ামের কথা বলা হয়, তাদের কাছে 400 কেজি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করছিল, সমৃদ্ধকরণ ইউরেনিয়াম। তারা মনে করছে এই সমৃদ্ধকরণ ইউরেনিয়াম হচ্ছে শেষ ধাপ, যে কোনো সময় তারা অস্ত্র তৈরি করতে পারে। একই কথা তারা ইরাকের ক্ষেত্রে বলেছিল। পরবর্তীকালে আমরা দেখলাম যে পাওয়া যায়নি, সেখানে আমরা দেখলাম যে সেই সময় আমরা দেখলাম টনি ব্লেয়ার তিনি স্বীকার করেছেন সেগুলো ভুল ছিল, জর্জ বুশও স্বীকার করেছে, হিলারি ক্লিন্টন বই লিখলেন। তো সেই জিনিসগুলো আমেরিকার আসলে, যেটা আমরা বলি যে খলের কখনো ছলের অভাব হয় না, যে সেইগুলো করেই তাদের যে দীর্ঘদিনের যে ছায়াশুদ্ধ এই একটা পরিস্থিতি, ইরানের শাসক তাদের আভ্যন্তরীণ রাজনৈতিক সমস্যা সমাধান করতে ব্যর্থ হওয়ার কারণে ইরানের যে লবিস্ট ফার্মগুলো আছে এবং লক্ষ লক্ষ বিদেশি যারা থাকে, তারা আমেরিকার শাসককে বোঝাতে সক্ষম হয়েছে। আমি দেখেছি তারা ট্রাম্পের ছবি নিয়ে, ইসরায়েলের পতাকা নিয়ে, এবং আমি আজকে দেখলাম বেশ কিছু নাম করা ব্লগার, এবং আমার শহরের একজন এমপিপি আছে, তিনিও আজকে থ্যাংক ইউ জানান, যে চোখ দিয়ে পানি পড়ছে যে তুমি আমাদের অনেক কিছু করেছো। এবং এই জিনিসগুলো এরকম ঘটেছে আসলে আমাদের দেশের বা উন্নয়নশীল দেশের শাসকরা তাদের আভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়ের ভালোভাবে সমাধান করতে না পারলে বহিঃশক্তিগুলো সেই সুযোগগুলো নেই, সেই সুযোগটা আমেরিকা নিয়েছে, এবং এটার পরিণতি এখন কোথায় হবে সময় বলবে। কি মনে হয় কতদিন চলতে পারে এই যুদ্ধ? এটা নির্ভর করছে যে আসলে আমরা যেটা দেখলাম, সবচেয়ে দায়িত্বশীল কিছু মানুষ, নেতৃত্ব মারা গেছেন। এখন সেকেন্ড সারির যে নেতা বা একদিনের ঘটনা, যে পরবর্তী নেতৃত্ব আসলে তাদের দিক নির্দেশনা কি হবে, তারা কিভাবে যুদ্ধ করবে। আপনার একটা গুরুত্বপূর্ণ বিষয়, আশেপাশের দেশ যারা আছে, মধ্যপ্রাচ্যের দেশগুলো এভাবে কিভাবে রিয়াক্ট করবে। এখন একটা ইরান এখন একটা বিচ্ছিন্ন দ্বীপের মতো একটা অবস্থা আছে শাসক হিসাবে। তার আসলে তার কিছু প্রক্সি পকেট ছাড়া তার আসলে কোনো সমর্থন নাই। আপনি যদি চীনের কথা বলেন, রাশিয়ার কথা বলেন, তারা আসলে বিবৃতি দিয়ে, নিন্দা জানানোর মধ্যে দিয়ে তারা তাদের দায় সারছে, কারণ তারাও নিজেরা দেশগুলো নানাভাবে সংকটের মধ্যে আছে। রাশিয়া ইউক্রেনের সাথে যুদ্ধ করছে, ইরানের সাথে একটা আমরা জানি যে চীনও নানা ধরনের সংকটের মধ্যে আছে, পাকিস্তান চারদিক থেকে সংকটের মধ্যে আছে, প্রত্যেকটা দেশে নানা সংকটের মধ্যে আছে। এই সংকটগুলো যে কোনো
ভাবেই হোক আমেরিকার বর হিসেবে এসেছে, ইসরায়েল সেই সুযোগটা নিয়েছে। এখন যুদ্ধ কতদিন চলবে সেটা নির্ভর করছে ইরানের শাসক। একটা দুই রকম বিষয়, যে তারা যদি মনে করে যে কম ক্ষয়ক্ষতির মধ্যে দিয়ে একটা বোঝাপড়ায় আসবে, একটা চিত্র। দুই নম্বর চিত্র হচ্ছে ইরানের যদি আইআরজিসি তারা ক্ষমতা গ্রহণ করে আরো মানে প্রতিরোধের ঘোষণা দেয়, ইরানের যদি স্বতঃস্ফূর্তভাবে লাখ লাখ জনগণ এসে ক্ষমতা দখল করে, এরকম একটা চিত্র। আর সেটা কোনোটাই যদি না হয়, তাহলে একটা দীর্ঘমেয়াদী গৃহযুদ্ধের দিকে দেশটা চলে যাবে, যে কেউ মানবে না, তো সেটা হবে বিপদ। তবে এটুকু বোঝা যায় যে ট্রাম্পের যে ব্যক্তিত্ব, তার যে সামরিক নীতি, তিনি হচ্ছে দীর্ঘমেয়াদী কোনো কিছু, কোনো প্রজেক্টে, কোনো ব্যবসায় যাবেন না, যান নাই, এটা দেখা যায় না। উনি হুটহাট কোনো কিছু করেন এবং হুটহাট করবেন, এটাও তাই। হয়তো তারা অনেকে বলছে 7 দিন, 7 দিন, বড় 7 দিনের কথা 7 দিন বলছে। চলবে, অনেকে বলছেন। আশা করি, সেটাই আসলে যুদ্ধ তো আসলে কারোরই কাম্য হতে পারে না। এমন। হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে, এতে আসলে অভিঘাতটা কি হবে? এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। হরমুজ প্রণালী হচ্ছে বিশ্বের পরিবহন ব্যবস্থা, তেল পরিবহনের বিশেষ করে একটা বড় জায়গা, যেখানে প্রায় বিশ্বের 21 থেকে 22 ভাগ তেল পরিবহন হয় ওই হরমুজ প্রণালী, যেটা হচ্ছে ইরানের দখলে আছে। ইরান, সেটা হচ্ছে ইরানের এতদিনের যে একটা দম্ভ বা তাদের একটা গুরুত্ব, রাজনৈতিক বা আপনার যে জিওপলিটিক্যাল ইম্পর্টেন্স, সেটা হচ্ছে হরমুজ প্রণালী একটা খুবই গুরুত্বপূর্ণ জায়গা, সেন্সিটিভ জায়গা। সেটা বন্ধ করে দেওয়ার কারণে সেটা 2-4 দিন বা 7 দিন সেটা বড় কোনো অভিঘাত সৃষ্টি করবে না, কিন্তু সেটা দীর্ঘমেয়াদে যদি হয়, সেটা হচ্ছে বড় ধরনের একটা যোগাযোগ। এবং তেলের উপর ইতিমধ্যে আপনার যেমন তেলের দাম বেড়ে গেছে ব্যারেল প্রতি, এবং সেটা যদি সপ্তাহ বা 2 সপ্তাহ আরো বাড়বে, এবং তেলের দামের সাথে নির্ভর করছে আমাদের ভোগ্য পণ্যের অন্যান্য বিষয়ের সাথেও সম্পর্কিত আছে। অতএব এটার সাথে একটা অভিঘাত অনিবার্যভাবে তৈরি হবে। এটা এটা কোনো না করবে, সকল দেশকেই ক্ষতিগ্রস্ত করবে। সেখানে শুধু আপনার নিঃসন্দেহে মনে আছে, সরি আপনাকে আমি বারবার থামাচ্ছি, আপনার নিঃসন্দেহে মনে আছে যখন ইউক্রেন যুদ্ধ শুরু হলো, সঙ্গে সঙ্গে তেলের দাম বাড়লো এবং নানা রকম মানুষের জীবনযাত্রার ব্যয় পশ্চিমে যেমন বাড়লো, বাংলাদেশে মানে খাদ্যপণ্যের দাম, বিশেষ করে গমের দাম থেকে শুরু করে মানে এক লাফে অনেক বেড়ে গেল, তেলের দাম বেড়ে গেল। মানে এবারও তো হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার ফলে, কারণ বাংলাদেশে যে তেলটা আসতো ওমান থেকে, বাংলাদেশের তেলের মানে বড় উৎস হচ্ছে ওমান, সৌদি আরব, তারপরে হচ্ছে কাতার, আর হচ্ছে কি বলে দুবাই, মানে হ্যাঁ। তো কি প্রভাব পড়বে বাংলাদেশের উপর, আপনার কি মনে হয়? না, এটা তো শুধু তেলের হচ্ছে একটা বিষয়, আপনি বিমান চলাচল গুলো তো বন্ধ, সেটা তো একটা বড় প্রভাব আছে। তো সেটা ব্যবসা বাণিজ্যের সাথে, কর্মসংস্থানের সাথে, উৎপাদনের সাথে, এবং সাপ্লাই চেনের যে একটা সম্পর্ক, সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। সেটা যদি ব্যাহত হয়, সেটা সামাজিক জীবনে, অর্থনৈতিক জীবনে তো একটা বড় ধরনের প্রভাব, ক্ষতির প্রভাব তো পড়বে, এটা অস্বীকার করার সুযোগ নেই। এখন সেই ক্ষতির প্রভাব, আপনি যেমন ইউক্রেন যুদ্ধের কথাটা বললেন, আসলে সেটা রাতারাতি এত ধরনের প্রভাব আমাদের সামাজিক বা রাষ্ট্রীয় জীবনে পড়েছিল যে আমরা তাৎক্ষণিকভাবে জিনিসটা বুঝতে পেরেছিলাম। তো এখন এই যে হরমুজ প্রণালী বন্ধ হওয়ার কারণে যে তেলের দাম যদি বৃদ্ধি পায়, সাপ্লাই চেন যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে অবশ্যম্ভাবীভাবেই সমস্ত ভোগ্য পণ্যের দাম এবং জিনিসপত্রের দাম বাড়বে, এবং সেটা অনিবার্যভাবে বলা যায় সেটা বাংলাদেশ। এটা হচ্ছে একটা দিক। এবং এই যুদ্ধের কারণে আমাদের মধ্যপ্রাচ্যে তো আসলে বাংলাদেশের একটা ব্যাপক শ্রম শক্তি কাজ করে, প্রায় 70 লক্ষ বিশাল। 1 কোটি বলে, 1 কোটি বলা হয়, কিন্তু 70 লক্ষ বৈধ। হ্যাঁ, তো 70 লক্ষ বা 1 কোটি মানুষ যদি কাজ করে, এখন রাতারাতি তারা কর্ম হারাবে বিষয়টা এমন না। এটার সাথে কর্ম থাকা না থাকা দুইটারই সম্পর্ক আছে। একটা সময় যুদ্ধের সময় পরিস্থিতি, মানুষের ডিমান্ড বাড়ে, আরো কেনাকাটা, এটা একটা বিষয় আছে। আবার যুদ্ধের পরিধি বা বিস্তৃতি বা ক্ষতি প্রকৃতিগুলো কেমন, সেটার উপর নির্ভর করে যে মানুষের আয় ইনকাম গুলো কেমন হবে, কর্মসংস্থান থাকবে কিনা, সাপ্লাই চেনটা কেমন হবে, সেটার উপর নির্ভর করছে। সেই ক্ষেত্রে বাংলাদেশের যেহেতু একটা ফরেন রেমিটেন্স হচ্ছে একটা প্রধান জিডিপির আয়ের প্রধান একটা কেন্দ্র, যেখানে আমরা খরচ না করে টাকাটা পাই, কিন্তু সেটা যদি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়, আমরা যখন গর্ব করছি যে আমাদের অনেক টাকা জমে আছে, সেটা একটা মারাত্মক আঘাত করবে, অবশ্যই আঘাত করবে সেটা। আবার জিনিসপত্রের দাম যখন বাড়বে, সেটা দ্বিতীয় আঘাতটা হবে। এবং তৃতীয় আঘাতটা হবে আমাদের কর্মসংস্থান যদি হারায় এই ছেলে মেয়েগুলো, যে মানুষগুলো আছে, আর একটা আঘাত হবে। এরকম অনেকগুলো অভিঘাত আমাদের কোমরে এসে সরাসরি লাগবে। এখন আমাদের সরকার এই বিষয়ে কোনো নির্দেশনা দিয়েছে কিনা, অন্তত যারা আছে তাদের জীবন, কারণ আমরা তো জানি না যে যুদ্ধটা কোন দিকে গড়াবে। এখন যদি দুবাই, ওমান, জেদ্দা, অন্যান্য দেশগুলো যদি আক্রমণ করে, এবং আইআরজিসি তারা
একটা সুনির্দিষ্ট জায়গায় আক্রমণ করছে। এখন যুদ্ধটা সারা দেশে, কিন্তু কোন একটা নির্দিষ্ট 20টা বাংলাদেশ প্রদেশ সরকার হটলাইন চালু করেছে, আমরা যতখানি জেনেছি যে বাংলাদেশ সরকার হটলাইন চালু করেছে মধ্যপ্রাচ্যে, এবং বাংলাদেশ সরকার জরুরি নির্দেশনাও দিয়েছে, মানে এই যুদ্ধ লাগার সঙ্গে সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক করে নির্দেশনা দিয়েছে। ধরে নিচ্ছি বাংলাদেশ সরকার আসলে অ্যাক্ট করছে, রিয়্যাক্ট করছে না, অ্যাক্টই করছে। মানে কি মনে হয় যে ধরুন আপনি বাংলাদেশের অভিঘাতগুলোর কথা বললেন, বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা এখন খুবই নাজুক, খুবই ভঙ্গুর অবস্থায় আছে, বিদ্যুতের দাম পরিশোধ করা হয় না, পদ্মা সেতুর মানে কিস্তি পরিশোধ করা হয়নি, এবং মানে রিজার্ভ দেখানো হয়েছে বিশাল বড়, ফলে এটার তো একটা অভিঘাত আছেই, আছে না? না, অবশ্যই আছে। কারণটা হচ্ছে যে আমি দেখলাম আমাদের বাংলাদেশের বিদ্যুৎ মন্ত্রী উনি বললেন যে এই লোন মাথায় রেখে, ঋণ মাথায় রেখে বিদ্যুৎ জ্বালানোর চেয়ে বরং অন্ধকারে থাকা ভালো। এখন বিষয়টা হচ্ছে যে উনি বলেছেন। আবার ইউনূস সাহেবের যে বক্তব্যটা দিলেন বড়, যে উনি দেখাতে চেষ্টা করেছেন যে অনেক টাকা জমেছে। এখন যদি আপনি টাকা খরচ না করেন তা টাকা তো জমবি। আপনি যদি বিল না দেন, হ্যাঁ, আপনি তাছাড়া কোনো পদ্মা কোনো সেতু, উন্নয়ন প্রকল্প তো ছিল না দেড় বছর। এক নম্বর উন্নয়ন প্রকল্প তো ছিল না, তাহলে বিদ্যুতের টাকাটা জমবে। আমি যদি ইনস্টলমেন্টটা না দিই, পদ্মা সেতুর ইনস্টলমেন্ট, বিদ্যুতের টাকার ইনস্টলমেন্ট বা অন্যান্য অবকাঠামোগত উন্নয়ন, কর্মক্ষেত্র থেকে শুরু করে বিভিন্ন এই উন্নয়ন, যদি টাকা তো জমবে। টাকা জমা তো মানুষের কোনো উপকার করে না, টাকা রোলটা হলে উপকার করে। তা আপনি সরকার উনি যে কথাগুলো বলছে সেগুলো ভুল তথ্য। এটার সাথে যেটুকু টাকা আছে সেটা উন্নয়নমূলক কর্মকাণ্ড করতে হবে, যাতে মানুষের প্রতিদিনকে এফেক্ট করে, মানুষ উপকৃত হয়। কিন্তু সেটা যদি না হয়, সেটা হলো না। এখন এই যুদ্ধের কারণে যদি এখন আমরা যে এই টাকাটা আসলে ফরেন রেমিটেন্স থেকে আয় হতো, ফরেন রেমিটেন্সে আমরা প্রতি মাসে যে আয়গুলো দেখতাম সেটার কার্ভ যদি নিচের দিকে চলে যায়, তাহলে তো আমাদের টাকার অঙ্কটা কমে যাবে। তো সেটা এটার একটা আমাদের একটা অভিঘাত আমাদের সরাসরি আমাদের অর্থনীতিতে এসে পড়বে। তাহলে সরকারকে হয়তো 2 দিন আগে যে চিন্তা করেছিল যে আমাদের বাজেটটা এমন হবে, এখন তাকে অন্যভাবে চিন্তা করতে হবে। এখন সাশ্রয়ী নীতির যে কথা বলি, যে সাশ্রয়ী নীতি যদি বলে যে আমাদের সামনে ঈদ আছে, আলোকসজ্জা হবে, প্রত্যেকটা জেলায়, শহরে, রেস্টুরেন্টে, মার্কেটে অনেক আলোকসজ্জা হয়। আমরা যদি ওইরকম প্ল্যান পরিকল্পিত ভাবে সবকিছু করতে পারি যে আমরা একটু সাশ্রয়ী হব, আমাদের অর্থ বাঁচাবো, আমরা ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস করবো, সেটা হতে পারে, কিন্তু সেটা হবে বলে মনে হয় না, বা সেরকম পরিকল্পনা আমরা শুনিনি। আমি মানে দেখুন, আমরা আমরা আলোচনায় ছিলাম যে ধরুন কোনো আলোচনায় কাজ করলো না, আর যুদ্ধটা হলোই। কোনো আলোচনা আসলে কাজ করার কথা ছিল না, এটা সময়ক্ষেপণ ছিল বলে আমি বিশ্লেষণ পড়ছি যে সময়ক্ষেপণ ছিল। আমেরিকান সমর বিশেষজ্ঞ এবং একসময় জাতিসংঘের অস্ত্র পরিদর্শক দলের প্রধান ছিলেন, তিনি বলছেন যে আমেরিকার হাতে পর্যাপ্ত দীর্ঘ সময় যুদ্ধ করার মতো পর্যাপ্ত রসদ নেই। ইরান যদি টিকে থাকতে পারে তাহলে আসলে আমেরিকাকে রিট্রিট করতে হবে। আপনার কি মনে হয় আসলে? সেটা এই বিষয়ক তথ্য আমি শুনেছি, আমি দেখলাম পত্রিকায়, কিন্তু এরকম তথ্যের কথা তো আমার জানা নেই। এটা হচ্ছে আমেরিকার যারা সমর বিশেষজ্ঞ সংশ্লিষ্ট, যারা দায়িত্বে আছেন, পেন্টাগনের যারা দায়িত্বে আছেন, তারা এই জিনিসটা ভালো বলতে পারবে। উনি যেহেতু সংশ্লিষ্ট বলতে পারে, তো আমেরিকার যেটা পলিসি, আমি জানি যে তারা দীর্ঘমেয়াদে কোনো যুদ্ধে যাবে এমনটা মনে হয় না। তারা হয়তো শর্ট টার্মে চিন্তা করছে, 1 সপ্তাহ বা 2 সপ্তাহ। তাদের আমার ধারণা অনেক ছক টক কষে, গবেষণা করে, পরিকল্পনা করে, হিসাব নিকাশ করেই তারা এই ক্ষেত্রে যুক্ত হয়েছে। এখানে ইসরায়েলের মতো আর একটা দেশ আছে, এবং তাদের ন্যাটোভুক্ত বেশ কিছু দেশ আছে, এবং মধ্যপ্রাচ্যের দেশগুলো তারা হোমওয়ার্ক করে নেই, আমার এমনটা মনে হয় না। তারা হয়তো ইরানের সক্ষমতাটা হিসাব নিকাশে মাথায় নিয়েছে, যে কি করিলে কি হবে, এইরকম আঘাত হলে পাল্টা আঘাত কিরকম হতে পারে। একটা হচ্ছে একটা ইয়ার স্ট্রাইক একটা আছে, আচ্ছা পদাতিক আর একটা স্ট্রাইক আছে। এখন তারপরে বাণিজ্যিক অবরোধ তো দীর্ঘদিন ধরে চলেই আছে। তারা গত বছর জুন মাসে যে আঘাত 12 দিনের যে যুদ্ধ হলো, সে যুদ্ধই তো কাটিয়ে উঠতে পারে না ইরান। আমি আমেরিকার একরকম অর্থনৈতিক কাঠামো ব্যবস্থা বাস্তবতা আছে, কিন্তু ইরানের জিনিসটা চিন্তা করুন তারা কতটুকু টিকবে। আমি কয়েকটা কথা বলি, যেমন ইরানের যে অর্থনৈতিক অবস্থা অনেক খারাপ, অনেক ভঙ্গুর, মূল্যস্ফীতি হচ্ছে আকাশ ছোঁয়া। সেখানে তাদের জাতীয় নিরাপত্তার জন্য যে পরিমাণ অর্থ বরাদ্দ করা হয় জিডিপির, সেটা তো তাদের আয় করতে হবে। সেই আয়টা এখন তারা কিভাবে করবে? হরমুজ প্রণালী বন্ধ, তাদের ব্যবসা বাণিজ্য বন্ধ। আমি যখন ডালে বসে নিজের ডালটা কাটি, তখন খেয়াল করতে হবে আমিও পড়ে যেতে পারি। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, ব্যবসা তো নিজেরও করতে হবে।
হবে। তারপরে তার প্রক্সি ওয়ারের যে জায়গাগুলো আছে, হামাস, হিজবুল্লাহ, হুতি, এদেরকে পয়সা দিতে হয়, প্রশিক্ষণ দিতে হয়, অর্থ দিতে হয়, তাকে টিকিয়ে রাখতে হয়। তাহলে নিজের দেশের অর্থনীতিকে টিকিয়ে রাখতে হবে, সামাজিক খাত, ব্যবসা বাণিজ্য, বেকারত্ব, মূল্যস্ফীতি, এগুলোকে টিকিয়ে রাখতে হবে। আবার অন্যদিকে যুদ্ধ চালাতে হবে, যুদ্ধ চালানোর জন্য অনেক ধরনের অস্ত্র, তারা কতক্ষণ টিকতে হবে। তো ওই ভদ্রলোক যিনি বলেছেন তাদেরকে এই জিনিসটা চিন্তা করতে হবে, কারণ আমেরিকার হয়তো ব্যাকআপ বিভিন্ন ধরনের আছে, সে হয়তো হাত কিন্তু ধরুন এক্ষেত্রে আমেরিকার সঙ্গে যদি ধরুন সৌদি আরব যে ঘোষণা দিয়েছে, ইউএই যদি আসলে মিলে যায়, তাহলে তো আসলে শক্তিটা বড়ই হবে। ইরানের পক্ষে কি আসলে টিকে থাকা সম্ভব? আপনার কি মনে হয় যদি সব সাধারণ দেশগুলো? সাধারণ হিসেবে তো টিকে থাকার সম্ভব না। আপনি বলেন একমাত্র সাম্প্রতিক সময়, অনেক আগে আমরা 80-র দশকে ভিয়েতনামের কথা বলি, আমরা আফগানিস্তানের কথা বলি, এই যুদ্ধের কাঠামো, প্রকৃতি, অবস্থা, বাস্তবতা ছিল ভিন্ন। এগুলো তো সাম্প্রতিক সময় মধ্যপ্রাচ্যে যে ডিলগুলো হয়েছে, যুদ্ধগুলো, সেগুলোর বাস্তবতা হলো ভিন্ন। কারণ আমেরিকা মোটামুটি তার আশেপাশের ক্ষেত্রগুলো, জায়গাগুলো মোটামুটি প্রস্তুত করে, এবং সবগুলো রাষ্ট্রই কোনো না কোনো আমেরিকার স্বার্থের সুতোয় বাধা। ব্যবসা বাণিজ্য, সামরিক, অর্থনীতি, রাজনীতি, প্রশাসনিক যোগাযোগ, সব দিকে কোন দিকে না করবে, যেন আমেরিকার স্বার্থকে ওভারলুক করবে, বাইপাস করবে, অবজ্ঞা করবে, এরকম সামর্থ্য, আমি বলবো কোনো সামর্থ্য তাদের নাই, তারা বিপদে পড়বে। অতএব তাদের সাথে একটা স্বার্থের সুতা, কারণ আমেরিকা বিপদে পড়লে তাদেরকে বিপদে পড়তে হবে, কারণ আমেরিকার, তাদের নিরাপত্তার দায় হচ্ছে আমেরিকা, আমেরিকা তাদের নিরাপত্তা দেয়। আঞ্চলিক স্থিতিশীলতা তাদের ব্যবসা বাণিজ্যের সাথেই দরকার। প্রত্যেকেই একটা কথাই বলছে যে আমরা স্থিতিশীলতা চাই, আমরা আমাদের অর্থনীতিকে, আমাদের রাজনীতি, আমাদের প্রশাসনটা ঠিক রাখতে চাই, আমরা অস্থিতিশীলতা চাই না। তাহলে অন্যান্য দেশগুলো তাদের স্থিতিশীলতার স্বার্থেই, তাদের আভ্যন্তরীণ নিরাপত্তার স্বার্থেই আমেরিকা বা ইরান বা অন্যান্য দেশগুলো একটা বোঝাপড়ায় আসবে, বোঝাপড়া আসতে পারে। আপনি দেখবেন দক্ষিণ আমেরিকার যে দেশগুলো, সেখানে কিন্তু নানা সূত্রে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয়েছে, কিন্তু একটা পক্ষ কিন্তু কাজ করছে, ওই বামপন্থীরা, মধ্যপন্থী, ডানপন্থী আমেরিকার লবিস্ট ফার্ম, তারা যোগাযোগ করছে, না কিউবা এটা করা যাবে না, তোমরা এটা করো না, এটা একটা বোঝাপড়া কিন্তু করছে, একটা একটা পিসফুল বা একটা জেন্টেলম্যান এগ্রিমেন্টের মতো করছেন। মধ্যপ্রাচ্যের দেশগুলো সেই ধরনের জেন্টেলম্যান এগ্রিমেন্টের মধ্যে যাবে কিনা, সেটার সাথে মধ্যপ্রাচ্যের স্বার্থের যেমন জড়িত আছে, মধ্যপ্রাচ্যে সমগ্র বিশ্বের অর্থনীতি, ইউরোপ, আমেরিকা, এশিয়ার অর্থনীতির সাথে যুক্ত আছে, যে কারণে বিভিন্ন পক্ষ তাদের স্বার্থেই একটা দেশের সাথে সেই ধরনের বোঝাপড়া তৈরি করবে। আর সবচেয়ে বড় বিষয়, আপনার ভেতরে যদি শত্রু থাকে, প্রতিপক্ষ থাকে, এবং সেই পক্ষ যদি অত্যন্ত শক্তিশালী হয়, এবং সেই পক্ষের বাইরের যদি একটা বড় কানেকশন থাকে, আপনাকে কতগুলো পক্ষ আপনি মোকাবেলা করবেন? এতগুলো পক্ষকে একটা শক্তির পক্ষে মোকাবেলা করা কঠিন। এই জন্য বাংলাদেশের অডিয়েন্স এই বিষয়গুলো কথা বলা কঠিন। যখন কালকে একটি পত্রিকায় কথা বলছিলাম, তখন বলছেন যে ভাই আপনি যে লিখবেন, লিখলে কিন্তু বাংলাদেশের অডিয়েন্সটা মাথায় রাখবেন। কিরকম? বাংলাদেশের মানুষ ওই রকম চায় যে না, তারা অনেক শক্তি সামর্থ্য হারায় ফেলবে। আমি বলছি হ্যাঁ, সেটা বলা যায়, কিন্তু আসলে তো ইরাকের সময় তো আমরা এরকম বাপের বেটা সাদ্দাম এরকম বলেছিলাম, কিন্তু আসলে ঘটনাটা কি হয়েছে? তো একটা হচ্ছে যে আমাদের নির্মোহভাবে পরিস্থিতিটা বিশ্লেষণ করতে হবে, যাতে এটার সাথে আমার আভ্যন্তরীণ নিরাপত্তা প্রশ্নটা। আর যুদ্ধ যুদ্ধ কখনো আস্ফালনের বিষয় নয়, মানে ইসের বিষয় নয়, মানে বোস্ট আপ করার বিষয় নয়। আমি সর্বশেষ প্রশ্ন করি আপনাকে। আমি জয়শঙ্করের, ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের টুইট দেখছিলাম। উনি বলেছেন যে উনি ইরানের সঙ্গেও যোগাযোগ করেছেন এবং পরিস্থিতিকে শান্ত করার বিষয়ে কথা বলেছেন, ইসরায়েলের সঙ্গেও যোগাযোগ করেছেন, দুই দেশের প্রধান মানে পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে উনি কথা বলেছেন এবং বলেছেন যে পরিস্থিতিকে ডিসকেলেট করার জন্য। এখন আপনি আমাকে বলুন যে ভারত কি এই মানে মোদি সাহেব কয়েকদিন আগেই ইসরায়েল সফর করে আসলেন এবং সফর করে আসতে না আসতে এই এই যুদ্ধের দামামা, কি মনে হয় যে ভারত কি একটা মেডিয়েটরের ভূমিকা নিতে পারে কিনা? এখানে ভারত যেহেতু একটা আঞ্চলিক পরাশক্তি, এখন সেটা কতটা আন্তরিকভাবে নিচ্ছেন বা দেখানোর জন্য নিচ্ছেন, সেটা হচ্ছে প্রশ্ন। যে উপরে গাছ কাটে নিচে পানি ঢালি, এরকম হতে পারে, কিন্তু আমরা বরাবরই জানি এই উপমহাদেশের মধ্যে ভারতের সাথে ইসরায়েলের একটা ভালো মানের কূটনৈতিক সম্পর্ক এবং যোগাযোগ আছে, ব্যবসা বাণিজ্য এবং কূটনৈতিক সম্পর্কটা ভালো। এখন ভারত যদি, কারণ আমি একটু আগে ইরানের সাথেও আছে, ইরানের সাথে তো দীর্ঘ সম্পর্ক তাদের আছে। আছে, রাইট। এবং আমরা কিন্তু ব্রিক্স এর যে একটা কাঠামো আছে, ব্রিক্স এর মধ্যে ভারত একটা গুরুত্বপূর্ণ স্বার্থ, সে ব্রিক্স এর মধ্যে আবার ইরানও আছে, তার মানে একটা গুরুত্বপূর্ণ, শুধু ইসরায়েলটা নাই। এখন আঞ্চলিক স্বার্থটা কি? আঞ্চলিক স্বার্থ, ভারতের অর্থনীতিটা স্থিতিশীল রাখতে হবে। তো ভারতের অর্থনীতিকে স্থিতিশীল রাখতে তো ওই দেশটাকেও স্থিতিশীল থাকতে হবে, কারণ একটা সুতোর সাথে এত বেশি মাকড়সা জালের মতো যুক্ত, যে কোনো একটা জায়গায় নড়াচড়া করলে অন্য জায়গার একটা ভূমিকম্প বা একটা রেস তৈরি হয়, যে কারণেই একটা অভিন্ন স্বার্থ। সেখানে ভারত যদি মনে করে যে কোনো, সেটা কিরকম হতে পারে যে এখন
5টা শর্ত বা 4টা শর্ত বা 3টা, আমি 3টা 5টা 4টা হতে পারে, 3টা প্রধান: নিউক্লিয়ার, রেজিম চেঞ্জ এবং হচ্ছে ব্যালিস্টিক মিসাইল। এই 3টা জায়গায় তোমাকে কম্প্রোমাইজ করতে হবে। তারা রাজি হয় নাই, তারা শুধু নিউক্লিয়ারের কথা তা বলেছিল, তারপরে ইউরেনিয়াম তা দেবে কিনা সেটা বলে নাই। প্রথমে তৃতীয় দেশ ছিল, তারপরে বলে আমেরিকাতে দিতে হবে। এখন এরকম কোন একটা জায়গায় যদি ইরানের রেজিমের সাথে একটা বোঝাপড়া হতে পারে, কিন্তু ইরানের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, তাদের প্রধান নেতাদেরকে হত্যা করা হয়েছে এবং সেটা একদিনের এক বেলার ঘটনা, আমরা জিনিসটা জানি। পরবর্তী বেলা আরো কয়েক বেলার ঘটনায় তারা কি ধরনের ছকে এগোচ্ছে সেটা তো আমরা এখনো বলতে পারবো না। সেই পরিস্থিতিতে তারাই যদি আত্মসমর্পণ করে বা একটা বোঝাপড়া হয় যে কোনো কিছু আমরা চাই, যুদ্ধ আসলে কোনো সমাধান না, যুদ্ধ একটা জিনিসকে লুকায় রাখে, সেটা তো সত্য কি মিথ্যাটা সামনে চলে আসে, আমাদের ক্ষতি করে, সেটাই আমরা বুঝি। কান্না, মৃত্যু, ক্ষুধা এছাড়া অন্য কিছু নাই। তো যে কোনো মূল্যে যে কোনো শক্তি যদি আন্তরিকভাবে চেষ্টা করে, প্রচেষ্টা রাখে যে আমাদের একটা শান্তি স্থিতিশীলতার দরকার, সেটা তো খারাপ কোনো কিছু না। এখন স্বার্থের প্রশ্নটা হচ্ছে যে আমেরিকা কতটুকু মানবে, ইরান কতটুকু মানবে। কেউ যদি তার স্বার্থের জায়গা থেকে ছাড় না দিয়ে যে যার জায়গায় থাকে, তাহলে এই জায়গাটা একটা জায়গায় টিউন আপটা হবে না, মিলবে না, এটা সংঘাতটা বাড়বে, সাধারণ মানুষ এবং বিভিন্ন দেশ তার মানে ক্ষতিগ্রস্ত। আপনি আশাবাদের কথা কিছু বলতে পারলেন না এই মুহূর্তে। আমরা আমরা নিশ্চয়ই মানে আশাবাদের কথা কি কিছু বলতে পারলেন? আশাবাদের কথা মানে আমি কেবল এই আজকে আজকে এই ঘটনাটা ঘটলো, আপনি যেমন একটু আশাবাদের কথা বললেন যে ভারত, জয়শঙ্কর উনি যোগাযোগ করছে, আরো অনেকগুলো দেশ, রাশিয়ার কথা জানছে, তিনি যোগাযোগ করছেন, চীন যোগাযোগ করছে, বিভিন্ন পক্ষ যোগাযোগ করছে না তা না, যোগাযোগ করছে। এখন আমেরিকাকে বোঝাবে কি, যিনি এই কাজটা করছেন? ট্রাম্পকে বোঝানোর ক্ষমতা কি কারো আছে? প্রশ্নটা হচ্ছে এরকম। উনি একজন গুয়ার টাইপের মানুষ, আমরা এটুকুই জানি। উনি যখন যা মনে করেন তখন তাই করছেন। এখন কোনোভাবে যদি আমেরিকার মধ্য থেকেই, আমেরিকার কংগ্রেসের মধ্য থেকেই প্রতিবাদ তৈরি হচ্ছে, উনি অন্যায় করছেন, ঠিক করছেন না আমেরিকার অর্থনীতিতে, কিন্তু যুদ্ধ তো আমেরিকার রাজনীতির একটা অংশ, অর্থনীতির একটা অংশ। আমরা জানি 2003 সালে যখন বুশ ইরাকে আক্রমণ করে, তখন একটা গবেষণা হয়েছিল, দেখা গেল সেই সময় এই আক্রমণের কারণে বুশের 40% বা তার নিচে তার জনপ্রিয়তা ছিল, সেটা লাভ দিয়ে 70-এর উপরে চলে গেল। কিন্তু ওই সময় ছিল আপনার টুইন টাওয়ারের ঘটনা, সেটা যতটা তরতাজা ছিল, এখন তো সেরকম একটা প্রেক্ষাপট নাই। নানা কারণ সমীকরণের দেশগুলো, এই যে আপনার ট্রাম্পের যে শুল্ক আর নানা ধরনের ঘটনা, এক ধরনের অস্থিরতার মধ্যে দেশগুলো আছে। এখন এই পরিস্থিতিতে ট্রাম্প প্রশাসনের উপর একটা বড় ধরনের চাপ আছে, তার আভ্যন্তরীণ রাজনীতি নীতির বিষয় আছে যে তিনি কিভাবে এটাকে কতটুকু টানবেন। ওই ভদ্রলোক যিনি বললেন যে তাদের তারপরে সামনে মিড টার্ম আছে, সো সামনে মিড টার্ম আছে, মিড টার্মটাই গুরুত্বপূর্ণ, কারণ নির্বাচনটাকে তারা মনে করে যে জনপ্রিয়তা, ট্রাম্প তো এখন জনপ্রিয়তা সর্বনিম্ন অবস্থানে আছে, তারা মনে করে যুদ্ধের মধ্য দিয়ে ইরানের রেজিম যদি চেঞ্জ হয়, একটা স্বার্থের বিষয় আছে, সুবিধার বিষয় আছে, পুতুল সরকার বসানোর বিষয় আছে, সেখানে খনিজ সম্পদের বিষয় আছে, একই সাথে জনপ্রিয়তার বিষয় আছে, নির্বাচনে তিনি ভালো করতে পারবেন, হিরো হবেন, এটা তো সাধারণ বিষয়। এটা সবসময় ইরানের সব শাসকে করে আসে এবং এটাকে তারা তাদের টিকে থাকার একটা অস্ত্র বা মন্ত্র মনে করে। ধন্যবাদ তরিক, আপনি খোঁজ খবর রাখবেন এবং আমরা আবার যে কোনো সময় যুক্ত হতে পারি, কারণ হচ্ছে পরিস্থিতি তো আরো আসলে উপরের দিকেই যাচ্ছে, নিচে নামছে বলে মনে হচ্ছে না। আপনি ভালো থাকবেন, অশেষ ধন্যবাদ, এবং আমরা আশা করি যে একটা মানে নিরাপদ বিশ্বের দিকে আমরা এগিয়ে যাব। কারণ আসলে তো আপনি যখন পৃথিবী একটা জায়গায় যুদ্ধ চলছে, আপনি তো আসলে খুব নিশ্চিন্তে, স্বার্থপর মানুষ না হলে নিশ্চিন্তে ঘুমাতে পারবেন না, তাই না? না, সেটা সম্ভব না। ভালো থাকুন আপনি, অশেষ ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে। দেখা হবে আপনার সাথে আবারও।